সব মিলিয়ে কোপা আমেরিকার ইতিহাসে রেকর্ড ১৬তম বারের মতো চ্যাম্পিয়ন দলটা আর্জেন্টিনা কলম্বিয়াকে কোপা আমেরিকার ২০২৪-এর ফাইনালে হারিয়ে লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া তারা আসলে এই ম্যাচটাকে, এই দিনটাকে স্মরণীয় করে রাখলো। যেই ম্যাচের 90 মিনিটস কোনো গোল হয়নি, সেই ম্যাচের এক্সট্রা টাইমে যে সুপার সাব হিসেবে আসলে গোল করলেন লাউতারো মার্টিনেজ। যে লাউতারো মার্টিনেজের শুরুর একাদশে জায়গা হয় না, সেই লাউতারো মার্টিনেজের গোলেই আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নও। বেঞ্চ থেকে আসলেন 6টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচে ওই ডিসাইডিং যেই গোলটার জন্য আর্জেন্টিনা কলম্বিয়া দুটো দলের এত লম্বা একটা সময় ধরে ব্যাটল করে গেছে। লিওনেল মেসি মাঠের বাইরে ছিলেন, মানে ওই দৃশ্যটা নিয়ে পরে কথা হবে। তবে সেইখান থেকে পারেদেসের একটা ব্লক, সেখান থেকে লাউতারো মার্টিনেজের একটা ক্লিনিক্যাল ফিনিশিং, মাঝখানে লো চেলসো যে পিন পয়েন্ট পাসটা দিয়েছিলেন, এল তরো ফিনিশ করে চলে গেলেন স্ট্যান্ডের কাছে। মেসিকে দেখা যাচ্ছিল, মেসি তখন রিলিফড, তখন তিনি ওই যে কান্নার মুহূর্তটা তিনি পার করে চলে এসছেন তার কাছে। এই এল তরো অর্থাৎ লাউতারো মার্টিনেজের গোলটাই তাকে নিশ্চিন্ত দিয়েছে যে আর্জেন্টিনা ফাইনালি সম্ভবত ১৬তম কোপা আমেরিকাটা জিততে যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই লাউতারো মার্টিনেজ তিনি ২০২২ বিশ্বকাপে অনেক কমিক্যাল মিস করেছেন, তাকে তার দলের জায়গাটা বাতিল হয়ে গিয়েছিল। ইভেন হুলিয়ান আলভারেজ পর্যন্ত প্রথম ম্যাচে শুরু করেছিলেন, কিন্তু ওই লাউতারো মার্টিনেজই শেষ পর্যন্ত লিওনেল মেসির জন্য আনহেল ডি মারিয়ার ড্রিম ফাইনাল ফিনিশিংয়ের যে গোলটা দরকার ছিল সেটাই তিনি এনে দিলেন। এমনি ভাই, একসাথেই আমরা বসে খেলাটা দেখলাম। এইটা মনে হয় আর্জেন্টিনার খেলা সবচেয়ে কঠিন ফাইনাল এই রিসেন্ট টাইমসে। অবশ্যই, আমি বলবো অবশ্যই। এবং আপনি যদি দেখেন স্পেশালি ফার্স্ট হাফ আর্জেন্টিনা কিন্তু স্ট্রাগল করছিল, এবং কলম্বিয়া যেভাবে শুরু করেছিল আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। বাট আপনি যখন ডাগ আউটে স্কোলানির মতো কোচ রয়েছে মাস্টার মাইন্ড, তখন আপনাকে বুঝতে হবে যে ম্যাচটা আসলে সেকেন্ড হাফে এসে কতটা ইজি করে ফেলেছে। এবং আনন্দ ভাই যেটা বলছিল, দেখেন 3জন প্লেয়ারের সাবের কারণেই কিন্তু আমার কাছে মনে হয় পুরো খেলা প্যাটার্নটা চেঞ্জ গেছে। এবং আপনি যদি গোলটা দেখেন, সুপার কম্বিনেশন গোল, 3জনের 3টা টাচে কিন্তু দুর্দান্ত ফিনিশ লাউতারো মার্টিনেজ। এবং তিনজনই সাব। আমি সেটাই বলছি যে কোচ ফুটবলের যে কত বড় ফ্যাক্ট সেটা স্কুলানি আবারও প্রমাণ করে দিয়েছে। এবং এই দলটার পিছনে আমার কাছে মনে হয় যে সবসময় আমরা একটা জিনিস ভুলে যাই, যে সব থেকে বেশি যদি কন্ট্রিবিউশন কারো বেশি থাকে সেটা লিওনেল স্কুলানি। দলটাকে দল হিসেবে রূপান্তরিত করা, টিম হিসাবে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড একত্রিত করে খেলানো, যেটার কম্বিনেশনের কারণে আমি মনে করছি যে এই কলম্বিয়ার মতো শক্ত প্রতিপক্ষকে আপনি যেভাবে হারিয়েছেন, যেভাবে এক্সট্রা টাইমে ডমিনেট করেছেন, সেকেন্ড হাফে ডমিনেট করেছেন, আমি বলবো যে দুর্দান্ত ফুটবল। অথচ সেকেন্ড হাফের শুরুতেই আসলে আর্জেন্টিনার ওই আকাশে সবচেয়ে বড় আঘাতটা আসলে আসে। লিওনেল মেসি তিনি ফার্স্ট হাফে একটা ইনজুরিতে পড়লেন, তো সেই সময়টা আমরা দেখলাম মনে হচ্ছিল আসলে লিওনেল মেসিকে তখনই সাব হয়তো বা করিয়ে ফেলা হবে, তারপরও তিনি উঠে দাঁড়ালেন, ফার্স্ট হাফটা শেষ করলেন। সেকেন্ড হাফের শুরুতে কোনো টাচ ছাড়াই আসলে তিনি নিজেই পড়ে গেলেন, এবং এরপরের দৃশ্যগুলো মানে যে কারোর মনেই দাগ কেটে যাওয়ার মতো। লিওনেল মেসি যখন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন, ডাগ আউটে বসে কাঁদলেন, মানে অন্যরকম একটা অবস্থা। প্রথমে যখন 35 মিনিটে তাকে ওই জায়গায় কাইন্ড অফ তাকে ওই যে ড্র্যাগ করে তিনি পড়ে গেলেন এবং তার অ্যাঙ্কেলে একটা টাচ হলো, তখন মনে হচ্ছিল যে হয়তো ইনজুরিটা হয়তো সিরিয়াস না। কিন্তু যখন তিনি ওই যে মুখটা ঢেকে ফেললেন, তখনই আমরা বলছিলাম যে সম্ভবত সিরিয়াস কিছু একটা হয়েছে এখানে। একটা বড় বলতে পারেন যে পজিটিভ হচ্ছে, যেহেতু মাঝখানে একটা হাফ টাইমের ব্রেক ছিল 25 মিনিটে, যেখানে সাকিরা পারফর্ম করেছেন, সেটাই হয়তো একটা অ্যাডভান্টেজ এখানে মেসি পেয়েছেন, যে তার শুশ্রূষার জন্য একটা বড় টাইম পাওয়া গিয়েছে। তার ডিসকমফোর্টটা তার চেহারায় ভালোভাবে ফুটে উঠছিল। কিন্তু এরপর তিনি সেকেন্ড হাফে মাঠে নামলেন। সেকেন্ড হাফে অতটাও আসলে ওভাবে প্রভাব রাখতে পারছিলেন না, কিন্তু মেসি হয়তো নিজেও জানতেন না তখন, যেখানে তার অ্যাঙ্কেলে তার প্রবলেমটা হলো, তার গ্রোইনেও একটা প্রবলেম হয়েছিল। সেকেন্ড হাফের এই জায়গায় একটা দৌড় দিতে গিয়ে হঠাৎ করে তিনি হ্যামস্ট্রিংয়ের ব্যথায় পড়ে গেলেন। এই হ্যামস্ট্রিংয়ের ব্যথায় পড়ে যাওয়ার পর মেসি যেভাবে কাতরাচ্ছিলেন, তার কাছে এসে কলম্বিয়ান প্লেয়াররাও তাকে চেক করছিলেন, কিন্তু এই ব্যথাটা যখন তিনি পেয়েছেন, তিনি কোনো কন্ট্যাক্ট ছাড়াই পড়ে গিয়েছেন। মেসি বুঝে গেছেন সম্ভবত এই ফাইনালে আর একটা মিনিটও তিনি খেলতে পারছেন না। এমনি ভাই, সেই মোমেন্টটায় কি ফিল হচ্ছিল এবং কি প্রেডিক্ট করছিলেন ম্যাচটা কোন দিকে যাবে উইদাউট লিওনেল মেসি? আপনার কলম্বিয়া কোচের তো ডেফিনেটলি সেকেন্ড হাফে মেসিকে নিয়ে একটা গেম প্ল্যান ছিল, ডেফিনেটলি ছিল। এবং মেসি যখন উঠে যায় তখন কিন্তু তার জন্য কিন্তু ইজি হয়ে গেছিলো গেম প্ল্যানটা আরও এক্সিকিউট করার জন্য। বাট লিওনেল মেসির যে ইনজুরিটা, সেটা কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে
তার থেকেও বড় এফেক্ট করেছে তার দলের প্রতি, এবং সেটা আমার কাছে মনে এফেক্টের থেকেও আমার কাছে মনে বড় শক্তি হিসেবে কাজ করেছে। কারণ লিওনেল মেসি যখন ডাগ আউটে চলে যায় তখন দেখবেন যে সব প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা অন্যরকম ইমোশন আমরা কাজ সেই করেছে, দৃশ্যটা দেখছি এবং যখন আসলে এই মেসি সিনারি তো কাঁদছিলেন। আসলে আমরা আজকের ম্যাচে দেখতে চাইনি। এবং লিওনেল মেসির এইটা আমি বলবো যে তার জাতীয় দলের প্রতি যে কতটা ডেডিকেশন সে, একটা সময় দেখেন লিওনেল মেসিকে নিয়ে কত সমালোচনা হয়েছে যখন যে ট্রফিগুলি জিততে পারেনি। আপনি যদি 2014 ওয়ার্ল্ড কাপ মনে থাকে, 2015-এর কোপা আমেরিকা কথা মনে থাকে, তারপরে কিন্তু আর্জেন্টিনা মানুষ কিন্তু এই মেসিকে নিয়ে অনেক কথা বলেছে যে বড় কোনো টুর্নামেন্ট জিততে পারেনি বার্সেলোনার হয়ে, মানে সব কিছু কিন্তু সে সহ্য করে গিয়েছে। বাট 2021-এর পর থেকে যদি এই মেসিকে দেখেন, আমার কাছে মনে হয় যে সারা পৃথিবীর সব মানুষ, তার টিমমেটস, তার কোচিং স্টাফ সবাই কিন্তু অনন্য উচ্চতায় তাকে রেখেছে। এবং এটার পিছনের অন্যতম কারণ হলো লিওনেল মেসির পারফরমেন্স। সে জাতীয় দলকে 2021-এর পর থেকে যেভাবে ডেলিভার করেছে, নিজেকে যেভাবে উজাড় করে দিয়েছে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, টিমটাকে যেভাবে সে বিল্ড আপ করেছে, আমি মনে করি যে তার ছোঁয়াটাই কিন্তু আজকে ম্যাচে সে যখন ডাগ আউটে যায় সে যেভাবে কান্না করেছে, আমি বলবো যে এটা টিমমেটসরা সেটা ফিল করেছে। এবং আপনি যদি দেখেন লিওনেল মেসি ওঠার পরে খেলার প্যাটার্নটা পুরো চেঞ্জ করে দিয়েছে, এবং প্লেয়াররা লাউতারো মার্টিনেজ, আপনি যদি বলেন লিয়াসান্দ্রো মার্টিনেজ, তারা এন্ড অফ দ্য ম্যাচ আমার মনে হয় যে তাদের মানে 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 জীবনটাই তারা মাঠে দিয়েছে। যে মেসিকে আমরা কাঁদতে দেখেছি যখন ফাইনাল হুইসেলটা হলো, এরপরেই আমরা দেখলাম লিওনেল মেসির মুখে হাসি, যেটা আমরা দেখতে চাই, ওই যেটা কান্না in fact চেহারাটা আমরা সবাই কখনোই দেখতে চায়। দেখতে চাই না। Exactly. মানে যেই চেহারাটা আমরা খানিকক্ষণ আগে যেটা দেখছিলাম সেটা আসলে ইউজুয়াল না, সেই লিওনেল মেসির চোখে আমরা পানি দেখেছি এর আগে 2014 ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারের পর, এর আগে কোপা আমেরিকার ফাইনালে যখন আর্জেন্টিনা হারলো, লিওনেল মেসি এরপর রিটায়ারমেন্টেও আলটিমেটলি চলে গিয়েছিলেন। সে লিওনেল মেসি আজকে ইনজুরিতে পড়ে ম্যাচ শেষ করতে পারেনি। এই লাউতারো মার্টিনেজ এই শেষ পর্যন্ত লিওনেল মেসির মুখে হাসিটা আসলে ফুটিয়ে তুললেন। লাউতারো মার্টিনেজ ফুটিয়েছেন। যে আনহেলদি মারিয়া তিনি সাধারণত 60-65 মিনিটের বেশি এই ম্যাচে খেলার কথা না, তার তিনি 118 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন, কারণ লিওনেল মেসি মাঠে নেই। নিকো গনজালেস একটার পর একটা সুযোগ ক্রিয়েট করছিলেন। লিওনেল মেসি যখন মাঠে নেই, এই নিকো গনজালেস, অন্যদিকে পারেদেস, তারা কনফার্ম করেছেন যেন লিওনেল মেসির এই ম্যাচটার শেষটা যেন হাসি মুখে শেষ হয়। সেটাই শেষ পর্যন্ত হয়েছে। দিবু মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ সবাই লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছেন, এবং লাউতারো মার্টিনেজও কিন্তু যখন গোলটা করলেন, ম্যাচ থেকে উঠে গেলেন, তিনি কিন্তু লিওনেল মেসিকেই প্রথম জড়িয়ে ধরলেন। এবং এই সেলিব্রেশনটা বলে দেয় যে এই কোপা আমেরিকা আর্জেন্টিনা এর আগেও জিতেছে। 2000 ওই লাস্ট যে এডিশনটা হলো সেটি কোপা আমেরিকা জিতে, এবং এটা একটা খুব স্পেশাল একটা কোপা আমেরিকা ছিল। কিন্তু এরপরও এই 2024-এর কোপা আমেরিকা আফটার অল সম্ভবত, যেটা এমিলি ভাই বললেন এবং আপনিও যেটা বললেন, সবচেয়ে কঠিন একটা ফাইনাল ম্যাচ জিতে এই কোপা আমেরিকাটা জেতা। এবং ডেফিনেটলি আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের মতো হয়তো ওই লেভেলে আমরা ওভাবে রাখতে পারবো, কিন্তু এই কোপা আমেরিকা কোনোভাবেও কম স্পেশাল নয়। এই রড্রিগো ডি পলের মানে মাঠের অ্যাটিটিউড অনেক বদলে গেছে, মানে অনেক কুল হেডেড হয়ে গেছে। না, হি ইজ মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার রাইট নাও। আপনি যদি বলেন মানে এক্সপিরিয়েন্স তো অনেক ম্যাচ খেললে আপনি এক্সপিরিয়েন্স বলা যাবে না। অলরেডি সে 3টা বড় টুর্নামেন্ট জিতে ফেলেছে, এবং সেখানে কিন্তু তার কন্ট্রিবিউশন অনেক বেশি। তো আপনি যখন ব্যাক টু ব্যাক এতগুলো টুর্নামেন্ট জিতবেন, বড় টুর্নামেন্ট জিতবেন, তখন তো আসলে আপনার কনফিডেন্ট লেভেল বলেন, মাঠের পারফরমেন্স বলেন, মাঠের লিডারশিপ বলেন, অটোমেটিক চলে আসবে। এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যে মিডফিল্ডে সব থেকে এফেক্টিভ ফুটবল খেলেছে রড্রিগো ডি পল। যেমন সে অ্যাটাকে কন্ট্রিবিউশন করেছে, ডিফেন্সিভ মিডফিল্ড ডিফেন্ডিংয়ের ব্লকগুলি সে তৈরি করেছে, অ্যাট দ্য সেম টাইম আপনার সে লিডারশিপের জায়গাটাও কিন্তু আমার মনে কন্ট্রোল করেছে। নাসিব ভাই যে বলে ট্রু, যে যখন আসলে লিওনেল মেসি চলে যায় তখন কিন্তু আসলে দলের কিন্তু একটা সমন্বয়হীনতা বলেন বা দলের প্লেয়ারদের একটা কনফিডেন্ট লেভেল বলেন কিছুটা হলো ডাউন থাকে, বাট সেটা কিন্তু আজকে একদমই দেখা যায়। এবং নিকো গঞ্জালেস নামার পরে যেটা হয়েছে, আপনি দেখেন লেফট ফ্ল্যাঙ্ক থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে সে বেশ কিছু অ্যাটাক করেছে, যেটা আসলে কলম্বিয়া স্ট্রাগল করেছে ওই জায়গাটাতে। স্পেশালি যদি সেকেন্ড হাফে দেখেন, আমার কাছে মনে হয় যে যেটা হয় যে ফার্স্ট হাফে কলম্বিয়া যেভাবে কাউন্টার প্রেসিং করেছে, সেকেন্ড হাফে লেসকোলানের একটা বড় গেম প্ল্যানের অংশ ছিল অপোনেন্টকে প্রেস করা, এবং মিডফিল্ড এবং স্পেশালি অ্যাটাকিং থার্ডে তারা কিন্তু প্রেস করেছে, এবং আমার কাছে মনে হয় যে ওই প্রেসিংটাই তাদের ম্যাচটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য বেশি সুবিধা দিয়েছে। এবং আপনি যেটা বলেছেন ট্রু, স্পেশালি যদি প্যারাদেস নামার পরে দেখেন, আমার কাছে মনে হয় দুর্দান্ত ফুটবল খেলেছে প্যারাদেস। হোল টুর্নামেন্টও আসলে সেইভাবে কন্ট্রিবিউট করতে পারেন, আজকে যেভাবে যতটুকু সময় খেলেছে পুরো টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে যে সে কন্ট্রিবিউটটা করেছে দুর্দান্ত। এবং আমি বলবো যে প্যারাদেসের এই ইনক্লুশনটা দলের জন্য বড় একটা ইফেক্ট ফেলেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.